একটা মডার্ন ওডিআই ক্রিকেট ম্যাচে যখন 247 রানকে বাংলাদেশের পার্সপেক্টিভে 347 রান দেখায়, তখন আমার মনে তিনটা প্রশ্ন চলে আসে। প্রথম প্রশ্নটা যে আমাদের টিম ম্যানেজমেন্টের ওই মাথামোটা মানুষটা কে? কোচ, ক্যাপ্টেন নাকি টিম ম্যানেজমেন্টের সবারই সম্মিলিত সিদ্ধান্ত ছিল এটা যে আমরা আমাদের স্ট্রেংথের বাইরে গিয়ে আমরা এখানে অন্য কিছু করে দেখাবো, বা আমরা আমাদের নিজেদের স্ট্রেংথটাই তো জানি না। সেকেন্ড কোয়েশ্চেন যেটা আমি বারংবার করে আসছি সেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজ কি আমাদের ফিনিশার? তাকে যে আমরা ওই নাম্বার 7 স্পটটাতে ফিক্সড করতে চাচ্ছি, আজকের এই সিচুয়েশন বলেন বা ইভেন এইরকম আরও হাজারটা সিচুয়েশন আসবে, মেহেদী হাসান মিরাজ কি ফিনিশারের রোলে পারফেক্ট চয়েস? নাম্বার থার্ড, 247 রান চেজ করতে যে বাংলাদেশের যে অবস্থা, 15টা ওভার ধরে 24 থেকে 39 এই সময়টাতে 90টা বলে বাংলাদেশের ব্যাটাররা, স্পেশালি আফিফ হোসেন ধ্রুবর যে স্ট্রাগলটা, একটা বাউন্ডারি বের করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। আফিফ হোসেন ধ্রুব 49 বলে যে 27 রানের ইনিংসটা খেলেছেন, ভাই এই ইনিংসটা আমরা সবাই ভুলে যেতে চাইবো যে আফিফ এইরকম একটা ইনিংস খেলেছিলেন। এখনকার প্রেক্ষাপটে, এখনকার ওডিআই ক্রিকেটে এসে এই ইনিংসটা দেখা যে কতটা প্যাথেটিক ছিল। বলের লাইন মিস করছেন, বলের বাউন্স মিস করছেন, কোন বলটাকে কিভাবে গাইড করবেন, কোন এরিয়া দিয়ে উনি আজকের ম্যাচে পুরোপুরি ক্লুলেস ছিলেন। আফিফ হোসেন ধ্রুব আমাদের কতটা প্রতিভা নিয়ে এই নাম্বার 6 স্পটটাতে খেলছেন, এর থেকেই কিন্তু বোঝা যায় যে বাংলাদেশের ওডিআই টিমের কি বেহাল একটা অবস্থা। চলেন মূল ভিডিওটা শুরু করি। যখন নাকি নিউজিল্যান্ড তাদের ইনিংসে যখন 247 রান করলো, ইনিংসের এই 247 রানটা কিন্তু তাদের আরেকটু কম হতে পারতো যদি বাংলাদেশ দুইটা ক্যাচ ড্রপ না করতো। ক্যাচ মিসের জন্য বাংলাদেশ যে মাসুল্লা দিচ্ছে সেখানে কিন্তু 30টা বা 40টা রান নিউজিল্যান্ড বেশি করতে পেরেছে। ক্যাচ যদি মিস না করতো তাহলে হতেও পারতো যে বাংলাদেশ 200-এর ভেতরে বা 220-এর ভেতরে নিউজিল্যান্ডকে আটকে দিতে পারতো। বাংলাদেশের বোলিংয়ের কথা বলে ফার্স্টে যেটা বলবো, বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট কোনোরকম কোনো অ্যানালাইসিস করা বা নিজেদের স্ট্রেংথ কোথায় সেইটা নিয়ে একটু ন্যূনতম যদি ভাবনাটা ভেবে থাকতো, তাহলে এই উইকেটটা বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট হয়তোবা গ্রাউন্ডস কমিটিকে এই উইকেটটা বা গ্রাউন্ডসম্যানদেরকে এই উইকেটটা বানাতে ডিরেকশন দিত না। কারণ পাকিস্তানের সাথে আমরা যে উইকেটে খেলেছিলাম, ট্রু স্পোর্টিং উইকেট, আমরা পাকিস্তানকে কি হারাতে পারিনি? পাকিস্তানের ওই টিমটা কি নিউজিল্যান্ডের এই টিমের থেকে বেশি উইক ছিল? নিউজিল্যান্ডও তাদের বি টিম পাঠিয়েছে। পাকিস্তানের ওই টিমটার এগেনস্টে আমরা যদি যেই রকম ডমিনেটিং পারফরমেন্স করেছিলাম স্পোর্টিং উইকেটে খেলে, নাহিদ রানা রিসেন্টলি যে পিএসএলে খেলে আসলেন, নাহিদ রানার জন্য দরকার ছিল কি আইডিয়াল স্পোর্টিং উইকেট যেখানে কি বল বাউন্স করবে। আপনি সেখানে একটা ম্যারা উইকেট যখন দিবেন, তখন নাহিদ রানাকে 10 ওভারে 64-65 রান দিতে হবে, কারণ তার বলের এফিসিয়েন্সি সেখানে কিন্তু 50% কমে যায়। তিনি যে তার বেস্টটা দিতে পারবেন না, সেটা আজকের এই নাহিদ রানার বোলিং দেখলে কিন্তু বোঝা যায় যে নাহিদ রানাকে আজকে তার ছন্দে পাওয়া যাচ্ছিল না। যেখানে তিনি পিএসএলের বেস্ট বোলার হয়েই কিন্তু যখন ঢাকাতে ফিরেছিলেন, ওই সময় পিএসএলের উইকেট টেকিংয়ের নাম্বার দিয়ে নয়, বোলিংয়ের যদি ইম্প্যাক্ট বিবেচনা করি তাহলে নাহিদ রানা ছিল পিএসএলের কিন্তু সেরা বলার। সেখান থেকে আজকে এসে স্ট্রাগল করতে হলো কেন? আমরা পিচ বানিয়েছি, এরকম ম্যারমারা একটা উইকেট বানিয়েছি। এই উইকেটে আফ্রিকা ওয়ার্ল্ড কাপে খেলা হবে না, এই উইকেটে কোনোদিনও গ্লোবাল ইভেন্টে খেলা হবে না। আপনারা এতটাই ভয় পেয়ে গিয়েছিলেন এই নিউজিল্যান্ডের সাথে, এতটা ডেসপারেট হয়ে এই স্লো ম্যারমারা উইকেট বানিয়ে সিরিজ জিততে হবে। এইটা যদি আপনাদের স্ট্র্যাটেজিতে থেকে থাকে তাহলে এই স্ট্র্যাটেজিতে কিছুই করতে পারবেন না। যেইটা তো করছেন যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়ের জন্যই তো এই স্ট্র্যাটেজিগুলো আপনারা মেনটেন করছেন বা এই স্ট্র্যাটেজিতে আগাতে চাচ্ছেন। এই স্ট্র্যাটেজিতে আগানোর পরে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার পরে কী অবস্থাটা হবে? আপনি আপনার ব্যাটারদেরও যদি অ্যাবিলিটি বা এফিসিয়েন্সি যদি জেনে থাকেন, তাহলে তানজিদ হাসান তামিম ট্রু উইকেটের প্লেয়ার, লিটন দাস বলেন, তাওহিদ হৃদয় বলেন, আপনি সাইফ হাসানের কথা যদি বলি, তাহলে তাদেরকে আপনি যদি স্পোর্টিং উইকেট দিতেন, তারা যেই পারফরমেন্সটা করতো বা করে দেখিয়েছে জাস্ট আগের সিরিজটাতেই, এই সিরিজে কিসের জন্য আপনি আবার ডিফারেন্ট আবার সে মান্দাত্তামলের স্ট্র্যাটেজিতে আগাতে গেলেন? এটাকে আপনাকে এক্সপেক্টেড রেজাল্ট দিয়েছে নাকি ব্যাকফায়ার করেছে? এতটা বাজেভাবে 247 রান, যখন 248-এর টার্গেটে ব্যাট করতে নামে বাংলাদেশ, তখন 221 করে অল আউট হয়ে যায়। 26 রানে এই ম্যাচটা হেরে যায় বাংলাদেশ। আপনি চিন্তা করেন, সাইফ হাসান যখন নাকি 1 রানে ছিলেন একটা লাইফ পেয়েছিলেন, সাইফ হাসান কিন্তু আজকে 50 করলেও তার এই ইনিংসটা কিন্তু সে সচ্ছল ছিল না, তার এই ইনিংসটা কিন্তু ফ্লুয়েন্ট ছিল না। স্ট্রাগল করেছেন, এজ হয়ে বাউন্ডারি হয়েছে। সাইফ হাসানকে এখনও আমার কাছে মনে হয় যে এই সিচুয়েশনে, গিভেন দ্যাট হি হ্যাজ স্কোর হাফ সেঞ্চুরি, তারপরও আমার কাছে মনে হয় যে সাইফ হাসান
এখনও ওডিআইয়ের জন্য প্রিপেয়ার্ড না, টেকনিকটা তাকে অ্যালাউ করে না। সেখানে সৌম্য সরকার বসে আছেন, সেখানে সৌম্য সরকার যখন নাকি পাকিস্তানের ঠিক আগের সিরিজটাতে ওয়েস্ট ইন্ডিজের সিরিজের টপ স্কোরার থাকেন, সেই প্লেয়ারটাকে বসিয়ে রাখা হয়েছে। আমি বলছি না যে সৌম্যকে আনলেই রাতারাতি ব্যাটিং পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে বা কোনো একটা রেভলিউশন ঘটে যাবে, তারপরেও যে কিনা আপনার প্রোভেন্ট পারফর্মার তাকে আপনি সাইডলাইন করে রাখছেন এবং এমন একজনকে যে চেষ্টা করাচ্ছেন। দেখেন আজকে সাইফ হাসান 50 করেছেন, কিন্তু যদি ওই এক রানে তিনি আউট হয়ে যেতেন, তানজিদ হাসান তামিম হয়তো একটা লাইফ লাইন পাবেন, কারণ তিনি আগের সিরিজের বেস্ট প্লেয়ার ছিলেন, একটা সেঞ্চুরি একটা হাফ সেঞ্চুরি করেছেন। আজকের ম্যাচে তিনি এই উইকেটটাকে তিনি রিড করতে পারেননি। ওই সময় তার ডাউন দ্য উইকেটে এসে খেলতে যে বোল্ড হওয়াটা খুবই দৃষ্টিকটু ছিল, কারণ ওটা কোনো দরকারই ছিল না। এখন যদি আমি ফিরে যাই ওই তিনটে প্রশ্নের, পার্টিকুলারলি যদি সেকেন্ড যেই প্রশ্নটা রেখেছিলাম সেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজকে ফিনিশার। মেহেদী হাসান মিরাজকে কোন অ্যাঙ্গেলে আপনার মনে হয় যে তিনি একটা ফিনিশারের রোলে বেস্ট স্যুট করেন? সেখানে মেহেদী হাসান মিরাজ কীভাবে করে আপনার ওই সময় যখন নাকি বাংলাদেশের 9 রিকোয়ার্ড বা 10 রান করে প্রত্যেক ওভারে লাগবে, ওই সময় মেহেদী হাসান মিরাজকে আপনি দিয়ে ওই রানটাকে চেজ করাতে পারবেন? আপনি কি বুকে হাত দিয়ে বলেন তো? টিম ম্যানেজমেন্টের কাছে আমার এই প্রশ্নটা থাকবে, বা যারা কিনা ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট তাদের কাছে একটা প্রশ্ন কিন্তু থাকবে যে আপনিও কি বিশ্বাস করেন যে মেহেদী হাসান মিরাজ 10 করে যখন লাগবে তখন মেহেদী হাসান মিরাজ এসে ওই টাস্কটা আপনাকে কমপ্লিট করে দিবে? এটা হবে না, এটা হয়ও না। মেহেদী হাসান মিরাজ বোলিংয়ে যদি ভালো করে থাকেন, আমি বারবার বলছি আফ্রিকা ওয়ার্ল্ড কাপ হবে, সাউথ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়েতে, ওইখানে মেহেদী হাসান মিরাজের স্পিন কার্যকরী হবে না। আমরা মেহেদী হাসান মিরাজকে নিয়ে যেই প্ল্যানটা করেছি 2027 ওয়ার্ল্ড কাপের যাওয়ার জন্য, সেইটা যে ব্যাকফায়ার করবে এটা সামনে আরও বেশি করে প্রমাণ পাবেন। এবং তারপরে যেটা নিয়ে কথা বলতে চাবো সেটা হচ্ছে বাংলাদেশের স্ট্রাগলটা দেখেন। আফিফ হোসেন ধ্রুব আজকে যেই রকম দৃষ্টিকটু ব্যাট করেছেন, আমার মনে হয় না তিনি সেকেন্ড ওডিআইতে আর চান্স পেতে যাচ্ছেন। তার বদলে হয়তোবা সেখানে মাহিদুল অঙ্কন স্কোয়াডে আছেন, তিনি হয়তোবা সুযোগ পাবেন। কারণ আফিফ আজকে যেই প্যাথেটিক একটা ইনিংস দেখিয়েছেন না, সেটা আসলে ক্রিকেট লাভার হিসেবেও বা টিভির সামনে বসে থেকে দেখাটা ছিল এতটা পেইনফুল। আফিফের ওই ব্যাটিং ডিসপ্লেটাই কিন্তু আমার টাইটেলের কথাটাকে প্রমাণ করে দেয় যে খেলা দেখে মনে হচ্ছিল যেন বাংলাদেশের টার্গেট 347, 247 না। তো তাহলে বুঝতে পারেন যে বাংলাদেশ আজকে কতটা স্ট্রাগল করেছে। এইরকম স্লো ম্যারমেরা আনইভেন বাউন্সার উইকেট বানিয়ে নিজেরাই কিন্তু সেই গর্তে পড়ে গিয়েছে। সো এখান থেকে বের হতে হলে আবার আপনাকে রিস্ট্র্যাটেজাইজড করে আবারও সেই স্পোর্টিং উইকেটে, ট্রু উইকেটে ফিরে যেতে হবে সেকেন্ড ওডিআই থেকে। যদি বাংলাদেশ সিরিজে জিততে চায় তাহলে বাংলাদেশকে কিন্তু তাদের পাকিস্তানের সাথে যেভাবে ক্রিকেটটা খেলেছে ওই ক্রিকেটটাই খেলতে হবে এবং ওই স্ট্র্যাটেজিতে ব্যাক করতে হবে। যারা আমাকে নতুন দেখছেন, ইটস এ কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।